15 নম্বর অঙ্কটা, ঠিক আছে? এটা সিওবি কম অনার্স 2009 এ এসেছিল, ঠিক আছে? বলছে শ্রী মানি ভৌমিক ইজ দ্য ওনার অফ 3 হাউস প্রপার্টি ইন কলকাতা। From the following information, compute income from house property of Sri Bhaumik relating to the assessment year 2024-25. তিনটে বাড়ি বলেছে, হাউস 1, হাউস 2, হাউস 3, ঠিক আছে? তিনটে বাড়ি বলেছে, আর বাড়িটার মানে কোন শহরে বাড়ি দিয়েছে, তিনটে বাড়ি কলকাতা শহরে আছে, ঠিক আছে? মানে মেট্রো সিটিতে বাড়ি আছে। আর এখানে বলে দিয়েছে কবে কনস্ট্রাকশন স্টার্ট হয়েছে, কবে সেটা বলে দিয়েছে, আর কনস্ট্রাকশন কবে কমপ্লিট হয়েছে সেটাও বলে দিয়েছে। আচ্ছা, এবার বলছি হাউস নাম্বার 1 কি পারপাসে ইউজ হয়? এটা টেনেন্ট, টেনেন্ট মানে ভাড়াটিয়া, ঠিক আছে? তার মানে বাড়িটা ভাড়া দিয়েছে হাউস নাম্বার 1। সে যাকে ভাড়া দিয়েছি সে বাড়িতে ব্যবসা করছে নাকি থাকছে জানার দরকার নেই, ভাড়া দিয়েছি এটাই মেন। হাউস নাম্বার 2, হাউস নাম্বার 2 যাকে ভাড়া দিয়েছি সে বিজনেস করছে, আর হাউস নাম্বার 1 যাকে ভাড়া দিয়েছি সে থাকছে, একই রুল ফলো হবে। হাউস নাম্বার 3 কি বলছে? অকুপাইড ফর ওন রেসিডেন্স, মানে এটা সেলফ অকুপাইড ফর ওন রেসিডেন্স, ঠিক আছে? তিনটে বাড়ি বলে দিলাম, কোন বাড়ি কি পারপাসে ইউজ হবে সেটা বলে দিয়েছে। 4 নম্বর পয়েন্ট বলে রেন্ট রিসিভ বলে দিয়েছে। 4 নম্বর পয়েন্টে রেন্ট রিসিভ হাউস 1 হাউস 2 বলেছে, হাউস 3 কোনো রেন্ট রিসিভ বলেনি। হাউস 3 রেন্ট রিসিভ বলবে কেন? ওটা তো নিজে বসবাস করবে, তাই জন্য রেন্ট রিসিভ বলেনি। গ্রস মিউনিসিপাল ভ্যালু, আমরা জানি মেট্রো সিটিতে বাড়ি হলে গ্রস মিউনিসিপাল বলতে হয়, তাই বলেছে গ্রস মিউনিসিপাল ভ্যালু, ঠিক আছে? মিউনিসিপাল ট্যাক্স বলে দিয়েছে 12%, 12%, 12%, ঠিক আছে? মানে সবারই 12% বলে দিয়েছে। রিপেয়ার বেকার দিয়েছে, কোনো কাজে লাগে না রিপেয়ার। আগের দিন বলেছিলাম কেন রিপেয়ার নিতে নেই। রিপেয়ার বলবে কিন্তু নিতে হবে না। ভ্যাকেন্সি পিরিয়ড, ভ্যাকেন্সি পিরিয়ড বলে দিয়েছে প্রথম বাড়িতে 2 মাস, দ্বিতীয় বাড়িতে কোনো ভ্যাকেন্ট নেই, আর তৃতীয় বাড়িতে ভ্যাকেন্ট হওয়ার প্রশ্নই উঠছে না, যেহেতু সেলফ অকুপাইড। আচ্ছা, ১ নম্বর অ্যাডজাস্টমেন্ট, যে প্রতিটা অঙ্কে প্রতিদিন একই কথা বারবার বলছি, প্রথম দিন ইন্টারেস্ট অন লোনের, শুধু প্রথম দিন শুধু ইন্টারেস্ট অন লোনের উপরেই অঙ্ক করিয়েছি, তাই না? সেকেন্ড দিন যে অঙ্ক করালাম সেখানেও ইন্টারেস্ট অন লোন ছিল, কিন্তু ইন্টারেস্ট অন লোন সিওবি কম অনার্স তো আসবেই আসবে, এর সন্দেহ নেই। প্রথম পয়েন্টে দিয়েছি ইন্টারেস্ট অন লোন, ঠিক আছে তো? যে ওই প্রি কনস্ট্রাকশন পিরিয়ড বলেছিলাম ১/৪/৯৯ বা তারপরে লোন নিতে হবে, লোন নেওয়ার ৫ বছরের মধ্যে বাড়ি কমপ্লিট করতে হবে, এরকম যদি হয়, যে রুলস অ্যান্ড রেগুলেশন, যে রুলসটা বলেছিলাম রুলটা ফলো করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করতে বলেছিলাম, আধা পাতার ওয়ার্কিংস ছিল, ঠিক আছে তো? ভালো করে ছবি এঁকে ডায়াগ্রাম করে প্র্যাকটিস করতে বলেছিলাম। এখানে সেটাই দিয়েছে। ওই পয়েন্টটাই তুলে দিয়েছে। বলছে 7,50,000 ওয়াজ বড়ো বাই সি ভৌমিক অন 1/4/19। লোনটা নেওয়া হয়েছে কবে? 1/4/19 এ লোন নেওয়া যায়, একদম ঠিক আছে। কোনো ডেট ঠিক আছে, কোনো ১/৪/৯৯ পরেই লোন নেওয়া হয়েছে। আর এটা কখনো ভাববি না ১/৪/৯৯ আগে লোন দেবে। দেবে না। জেনারেলি ১/৪/৯৯ পরেই লোনটা দেবে। কেননা এখন তো চলছে ২০২৪ সাল। এত বছর আগে লোন নিয়েছে, তো দেবে না। ঠিক আছে তো? যাই হোক, লোনটা নিয়েছে কবে? ১/৪/১৯ এ নিয়েছে। কোথা থেকে লোন নিয়েছে? এইচডিএফসি ব্যাংকের থেকে লোন নিয়েছে, এবং এইচডিএফসি ব্যাংক 10% রেট অফ ইন্টারেস্ট চাপাবে। ঠিক আছে তো? কনস্ট্রাকশন কোন ফর কনস্ট্রাকশন অফ অফ দ্য ফার্স্ট হাউস কনস্ট্রাকশন করার জন্য তোর লোনটা নেওয়া যায়। বারবার একটা কথা বলেছিলাম, এখানে এই টপিকে আন্ডার সেকশন 24B তে ডিডাকশন পাওয়ার রুল কি বলেছিলাম? যে পিসিআর পারপাসে লোন নিলেই ছাড় পাওয়া যাবে, আদারওয়াইজ ছাড় পাওয়া যাবে না। এখানে কি পারপাসে লোন নিচ্ছে? সি, মানে কনস্ট্রাকশন পারপাসে লোন নিচ্ছে। কনস্ট্রাকশন পারপাসে লোন নিতে হবে, ঠিক আছে? কনস্ট্রাকশন পারপাসে লোন নিতে হবে। দ্য লোন ইজ স্টিল পেন্ডিং, লোনের টাকা এখন বাকি পড়ে আছে, ঠিক আছে? বলেছিলাম, খুব একদম পুরো কমন পয়েন্ট, আগের দিন যা বুঝিয়েছিল সেটাই এখানে তুলে দিয়েছে। ঠিক আছে তো? ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 23-24 সে ভৌমিক রিকভার 10,000 অ্যাজ এরিয়ার রেন্ট, ঠিক আছে? এরিয়ার রেন্ট বলেছে, আগের দিন শিখিয়েছিলাম আনরিয়ালাইজড রেন্ট, রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট করেছিলাম, আর আজকে পেয়েছি এরিয়ার রেন্ট। জানিস তো, সবচাইতে মানে এরিয়ার রেন্ট রিকভার হলেও যার রুল, আর আনরিয়ালাইজড রেন্ট রিকভার হলে সেম রুল, সেম রুল, সেম রুল। ওখানেও 30% ডিডাক্ট হবে, এখানেও 30% ডিডাক্ট হবে, সেম রুল। ঠিক আছে তো? তো এখানে কি বলছে? এরিয়ার রেন্ট রিকভার হচ্ছে কত? 10,000। তাহলে আমি খাতায় 10,000 নেওয়ার জায়গায় 7,000 নেবো। কেন 7,000 নেবো? বলেছিলাম আগের দিন 30% ডিডাকশন পাওয়া যায়। ঠিক আছে তো? আচ্ছা, এটা কোন বাড়ি? সেকেন্ড হাউস বলেছে। সাচ রিসিপ্ট ইজ নট ইনক্লুডেড ইন রেন্ট রিসিপ্ট ফর দ্য ইয়ার। তো ঠিক আছে, এটা তো থাকবে না। এই দিয়েছে অঙ্ক। তাহলে এক পাতা জুড়ে দাগ কাট, পুরো এক পাতা জুড়ে দাগ কাট, আর রুপিসে 3টে ঘর করে দে। ঠিক আছে? এক পাতা জুড়ে দাগ কাট। ওপরে যারা লিখিসনি লিখে নে, আমি বলে দিচ্ছি, আমি লিখছি না, লিখে নে। উপরে লেখাটা লিখে নে, তারপর দাগটা কাট। কি লিখতে বলেছিলাম বল? প্রতিটা অঙ্কে একই লিখতে বলেছিলাম। ট্যাক্সের প্রতিটা অঙ্কে একই লিখতে হয়েছে, তুই হাউস প্রপার্টি হোক, স্যালারি হোক, পিজিইপি হোক, ক্যাপিটাল গেইন হোক, আদার্স সোর্স হোক, সব জায়গায় একই লেখা। কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, দুবার বলছি, শুনে নিস। কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ শ্রী মানি ভৌমিক, ঠিক আছে? অফ শ্রী মানি ভৌমিক, কমা দিয়ে লিখবি আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, কমা দিয়ে লিখবি আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? কমা দিয়ে লিখবি আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25,
ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, ঠিক আছে? রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 23-24, রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 23-24, ঠিক আছে? রুপিসের 3টে দাগ কেটে নে। তুমি লিখো পার্টিকুলার সিলেক্ট রুপিস, 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 ঠিক আছে তো? আচ্ছা, প্রথম বাড়ি ছিল হাউস নাম্বার 1, লেখ হাউস নাম্বার 1, হাউস নাম্বার 1। ব্র্যাকেটে কি লেখা ছিল, যে কোশ্চেনটা লেখা ছিল ওটা ঠুকে দিবি, ঠিক আছে তো? ওই লেখা ছিল রেসিডেন্সিয়াল পারপাস অফ টেনেন্ট, ঠিক আছে? আর না হলে এত বড় কথা লিখতে না চাইলে ছোট করে লেখ টেনেন্ট রেসিডেন্স, তাহলেও হবে। টেনেন্ট রেসিডেন্ট, টেনেন্ট মানে ভাড়াটিয়া, মাথায় রাখবি টেনেন্ট মানে ভাড়াটিয়া। টেনেন্ট রেসিডেন্স, লেখ টেনেন্ট রেসিডেন্স, ঠিক আছে? আচ্ছা, বাড়িটা কোন শহরে বলেছিল? কলকাতা, কলকাতায় বাড়ি বলেছিল, তাই তো? কলকাতায় বাড়ি বলেছিল। তো কলকাতায় বাড়ি মানে মেট্রো সিটিতে বাড়ি হয়, কলকাতাও হতে পারে, মুম্বাইতেও লেখা থাকতে পারে, দিল্লিতেও লেখা থাকতে পারে, চেন্নাইতেও লেখা থাকতে পারে। মেট্রো সিটিতে বাড়ি হলে কি লিখতে হবে? গ্রস মিউনিসিপাল ভ্যালু, লেখ গ্রস মিউনিসিপাল ভ্যালু, লেখ করতে গেলে গ্রস মিউনিসিপাল ভ্যালু, গ্রস মিউনিসিপাল ভ্যালু, ঠিক আছে? দেখ কোশ্চেন পড়ে দেখ কত টাকা দিয়েছে, দেখ টাকাটা কত দিয়েছে, 1,80,000, লেখ 1,80,000, প্রথম ঘরে লিখবি, হ্যাঁ? প্রত্যেকে প্রথম ঘরে লিখবি, প্রত্যেকে প্রথম ঘরে লিখবি, ঠিক আছে? যারা জানিস তো ঠিক আছে, যারা জানিস না শুনে নে ভালো করে। গ্রস হলে 1,80,000, ঠিক আছে তো? আচ্ছা, তার নিচে লিখতে হয় ফেয়ার রেন্ট, তার নিচে লিখবো কি ফেয়ার রেন্ট, তার নিচে লিখবো ফেয়ার রেন্ট। যা যা অঙ্ক দিলাম না আজকে, ওখানে অঙ্ক করতে বলে আপনি দরকার নেই, এনাফ এনাফ এনাফ, ওর বাইরে আর আসবে না কিছু অঙ্ক, সমস্ত অ্যাডজাস্টমেন্ট ওর মধ্যে কভার করা আছে, ঠিক আছে তো? ওই অঙ্কগুলো একদম লাস্ট 10 বছরের অঙ্ক, বুঝতে পারলি তো? লাস্ট 10 বছরের অঙ্কগুলো এসছে। কি বললাম বুঝলি? আমি তো অনেক অঙ্ক করাচ্ছি এক্সট্রা, অনেক জায়গায় এত 10 বছর অত বাইরে অঙ্ক করাচ্ছি না, অনেক অঙ্ক করাচ্ছি। ওই যেই অঙ্কগুলো দিলাম আজকে ওই অঙ্কগুলো ভালো করে কর, ওর মধ্যে সব পেয়ে যাবে। অনেক অঙ্ক আছে ওর মধ্যে, 1978 এর অঙ্ক তুলে দিয়েছি ওর মধ্যে, অঙ্ক দিয়ে 1978, ঠিক আছে? অনেক অঙ্ক তোলা আছে, ওই অঙ্কগুলো ভালো করে কর, ওই অঙ্কগুলো বাড়িতে ভালো করে করবি। আচ্ছা, ফেয়ার রেন্ট কত বলেছে? ফেয়ার রেন্টটা দেখা যাক। ফেয়ার রেন্ট, ফেয়ার রেন্ট, ফেয়ার রেন্ট, ফেয়ার রেন্ট দেয়নি, দেয়নি তো এনে লিখবো, এনে লিখবো, দেয়নি মানে এনে লিখবো, ঠিক আছে তো? ঠিক তার নিচে লিখবো স্ট্যান্ডার্ড রেন্ট, এটাও মনে হয় দেয়নি, দেখ এটাও দেয়নি, দেয়নি, এনে লিখবো, এনে লিখবো, ঠিক আছে? এনে লিখবো, এনে, না দিলে এনে লিখবো, ঠিক আছে? না দিলে এনে লিখবো। তার মানে কি হচ্ছে? তো আমরা তো শিখিয়েছিলাম না, আমরা কি বলেছিলাম বল? আমরা বলেছিলাম যে এই দুটোর মধ্যে যেটা বড়, তাই তো? এই দুটোর মধ্যে বড়, এই দুটোর মধ্যে বড় কোনটা? 1,80,000, তাই তো? আর যেটা বড় 1,80,000 বড়, আর 1,80,000 আবার স্ট্যান্ডার্ড রেন্ট, ওর মধ্যে ছোট কোনটা? 1,80,000। তাহলে 2 নম্বর ঘরে লিখবি 1,80,000, 2 নম্বর ঘরে লিখবি 1,80,000। কি লিখবি? স্টেপ 1 বলে লিখ, স্টেপ 1, লেখ স্টেপ 1, ঠিক আছে? স্টেপ 1 দিয়ে কি লিখবি? লেখ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, লেখ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, লেখ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, গাইস তো রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, ঠিক আছে তো? এক্সপেক্টেড রেট, এই অঙ্কের ওই ব্র্যাকেটের কথাটা লেখার দরকার নেই, এই অঙ্কে লেখার দরকার নেই। কেন লেখার দরকার নেই? কারণ দেখ এখানে তো ফেয়ার রেট আর স্ট্যান্ডার্ড রেট থাকলে বলতাম, নেই তো লিখে দাও, ঠিক আছে তো? তো স্টেপ 1 হয়ে গেল, তাই তো? স্টেপ 1 হয়ে গেল, প্রত্যেকে স্টেপ 2 তে যায়, স্টেপ 2 তে আয়, ঠিক আছে তো? খুব সোজা, মানে প্রতিটা অঙ্কে একই নিয়ম হয়, একই নিয়ম হয় প্রতিটা অঙ্কে। শুধু ইন্টারেস্ট লোন ভালো করে শিখে রাখ, পুরো মোটামুটি মনে কর 15 পেয়ে যাবি। ইন্টারেস্ট লোন ভালো করে বুঝে গেলে 15 পেয়ে যাবি, এটুকু বলে দিলাম। স্টেপ 2, স্টেপ 2 টা কি? স্টেপ 2 দিয়ে লিখবি অ্যানুয়াল রেন্ট, স্টেপ 2 দিয়ে কি লিখবি? অ্যানুয়াল রেন্ট। আমি অঙ্ক করতে, করতে বলে দিচ্ছি, আমি আবার বলে দিচ্ছি, বারবার করে বলছি, একই কথা বারবার বলছি যাতে পুরোনো অঙ্ক যেগুলো হোমওয়ার্ক দিয়ে করতে যেন অসুবিধা না হয়, ঠিক আছে? আনরিয়ালাইজ রেন্ট, দেখ আনরিয়ালাইজ রেন্ট 2 রকমের হতে পারে। কখনো, কখনো অঙ্ক যখন করবি আনরিয়ালাইজ রেন্ট লিখে দেবে, হ্যাঁ? অঙ্কের মধ্যে লিখে দেবে আনরিয়ালাইজ রেন্ট। আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 23-24, যদি 23-24 সালে আনরিয়ালাইজ রেন্ট থাকে তাহলে এই অ্যানুয়াল রেন্ট থেকে মাইনাস করবি, আদারওয়াইজ মাইনাস করবি না। 23-24 ছাড়া ধর 22-23 থাকলো, 21-22 থাকলো, এইগুলো মাইনাস করবি না। দেখ সব অঙ্ক করার সময় আমি সব পয়েন্ট পাবো না, বাট আমি বলে দেবো, কথাগুলো মন দিয়ে শুনবি যাতে অঙ্ক করতে কাজে দেবে। হয়তো আমি কোনো অঙ্ক হোমওয়ার্ক দিলাম না, ওর মধ্যে পেলিও না, পরীক্ষা হলে পয়েন্ট চলে আসলো। এগুলো মাথায় রাখতে, কথাটা কিন্তু মনোযোগ সহকারে শুনবি, কথাগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবি। কি বললাম বুঝতে পারলি? তাহলে কি বললাম? আনরিয়ালাইজড কোনটা হয়? অ্যানুয়াল রেন্ট থেকে কোন আনরিয়ালাইজড মাইনাস হয়? প্রিভিয়াস ইয়ার একটা মাইনাস হয়। পিপিওয়াই টা মাইনাস হয় না। পিপিওয়াই মানে প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার, ওটা মাইনাস হয় না। ঠিক আছে তো? মনে রাখতে হবে। ঠিক আছে তো? আচ্ছা, অ্যানুয়াল রেন্ট কত বলেছিল? কোশ্চেন পড়। কত বলেছিল?
1,60,000 বলেছিল না, 1,60,000 অ্যানুয়াল রেন্ট বলেনি। দেখ, ওরা বলেছিল, ভালো করে সবাই কোশ্চেনের দিকে তাকাবি, বইয়ের দিকে তাকা। 1,60,000 কি বলেছিল বল? 1,60,000 বলেছিল রেন্ট রিসিভ বলেছিল। রেন্ট রিসিভ, আমি বাড়িতে ভাড়া বসিয়েছি, ভাড়াটিয়ার কাছ থেকে আমি 1,60,000 টাকা পেয়েছি, এইটাই বলেছিল। রিসিভ মানে কি? যে টাকাটা হাতে পেয়েছি। এবার একদম লাস্ট লাইনে দেখ বলেছিল ভ্যাকেন্ট ছিল 2 মাস। তার মানে 12 মাসের মধ্যে 2 মাস ভ্যাকেন্ট ছিল, তাহলে ভাড়া পেয়েছি ক মাস? 10 মাস। 10 মাস। তাহলে 1,60,000 কে 10 দিয়ে ভাগ করবো, ইনটু হবে 12। 1,92,000, বোঝা গেল তো? যে তোদের মধ্যে এটা যারা একটু ভুল বললি, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল বলে, আমি বলে দিলাম। এটা মাথায় রেখো, তাড়াহুড়া করবি না। অনেকে ভুল বলে, কিন্তু আমি বারবার বলছি, এখানে রেন্ট রিসিভ বলেছে, অ্যানুয়াল রেন্ট বলেনি। অ্যানুয়াল রেন্ট বলেনি, রেন্ট রিসিভ বলেছে। ঠান্ডা মাথায় করবি কিন্তু এই জায়গাটা। 1,92,000, এই দুটোর মধ্যে বড় বড় কোনটা? 1,92,000। লেখ স্টেপ 3, কি লিখবি? লেখ কি শিখ, হায়ার অফ, একদম ঠিক। কি বললি? গ্রস না কিন্তু এখন, হায়ার অফ। লেখ হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ, কি লিখলাম? হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 and স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2, ঠিক আছে তো? আচ্ছা, লিখে দিলাম। এর থেকে লিখবি লেস দিয়ে লিখবি কি? লস ডিউ টু ভ্যাকেন্সি। লস ডিউ টু ভ্যাকেন্সি, লস ডিউ টু ভ্যাকেন্সি, লস ডিউ টু ভ্যাকেন্সি। প্রত্যেকে লিখছিস তো? লস ডিউ টু ভ্যাকেন্সি। এবার দেখ সুন্দর করে যদি মন দিয়ে শুনিস, দেখ তোরা সবাই দেখ অ্যানুয়াল রেন্ট, দেখ খাতায় আমরা লিখলাম অ্যানুয়াল রেন্ট কত লিখলাম? 1,92,000 লিখলাম। আর রেন্ট রিসিভড ওরা বলেছে 1,60,000। দুটোর মধ্যে দুটো সবুজ কালি করলাম। দেখ না ডিফারেন্স কত হয়? 1,92,000 1,60,000 ডিফারেন্স কত হয়? 32,000 টাকা। এটাই হচ্ছে ভ্যাকেন্সি, এটাই হচ্ছে ভ্যাকেন্সি, ঠিক আছে তো? বোঝা গেল নিশ্চয়ই, বোঝা গেল নিশ্চয়ই। দেখি দে কি করে বেরোলো 32,000 টাকা। কি করে বেরোলো 32,000 টাকা দেখি দে। 1,92,000 মাইনাস 1,60,000, এই করে 32,000 টাকা বেরোলো। বাদ দে, বাদ দিয়ে হচ্ছে তোর 1,60,000 নাকি রে? 1,60,000 যেটা বেরোলো তাকে বলে গ্যাপ। লেখ প্রত্যেকে, লেখ গ্রস অ্যানুয়াল ভ্যালু। প্রত্যেকে লেখ গ্রস অ্যানুয়াল ভ্যালু। এই যে 1,60,000 টা বেরোলো, গ্রস অ্যানুয়াল ভ্যালু। গ্রস অ্যানুয়াল ভ্যালু কত হলো বল? 1,60,000। তো মোটামুটি বোঝাই গেল, কোনো সমস্যা নেই, তাই না? এবার এর থেকে মাইনাস করব কি বল? এর থেকে মাইনাস করব মিউনিসিপাল ট্যাক্স। পুরো কথা এই চ্যাপ্টারে না, কথাগুলো খুব সুন্দর করে লিখতে হবে, শুধু আধা আধা করে লিখলে হবে না। মিউনিসিপাল ট্যাক্স, শুধু মিউনিসিপাল ট্যাক্স লিখলে হবে না, হ্যাঁ? মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স। তার মানে এখানে কি বুঝতে পারলি? এই চ্যাপ্টারে না মিউনিসিপাল ট্যাক্স শুধু আসে না, আরো দুটো ট্যাক্স আসে। বলতে পারি আরো দুটো ট্যাক্স কি বলেছিলাম? একটা ওয়াটার ট্যাক্স আর একটা সিওয়ারেজ ট্যাক্স। একটা ওয়াটার ট্যাক্স আর সিওয়ারেজ ট্যাক্স, ঠিক আছে? এইগুলো মাথায় রাখতে হবে। মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার, অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার। মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার। আমি শিখিয়েছিলাম, বারবার বলেছিলাম যে মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর চার্জ করা হয়? নেটের উপর চার্জ করা হয়, নেটের উপর। কোশ্চেনে নেট না বলে গ্রস বলে দিয়েছে। এটাও বলেছিলাম গ্রস থেকে কি করে নেটে কনভার্ট করতে হয়। 9/10, কে বললো 10/9? 9/10, 9/10, 9/10। তাহলে 1,80,000 টাকা ছিল গ্রস, এটাকে 9/10 করলে হয়ে গেল তোমার নেট, ঠিক আছে? নেট হয়ে গেল, 9/10 করে নেট হয়ে গেল। ইনটু পার্সেন্টেজ, কত পার্সেন্ট বলেছে দেখ? 12%। করে বল কত বেরোচ্ছে? 19,440, লিখে দে 19,440। 19,440 বাদ দিয়ে বল কত হচ্ছে? 1,40,560। 1,40,560 ভাগ কেটে দিই। হয়ে গেল। যেটা বেরোলো তাকে বলা হয় ন্যাভ, নেট অ্যানুয়াল ভ্যালু। লেখ, যেটা বেরোলো তাকে বলা হয় ন্যাভ, নেট অ্যানুয়াল ভ্যালু। হয়ে গেল। এর থেকে মাইনাস কর ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখবি স্ট্যান্ডার্ড ডিডাকশন, প্রথমে লিখ স্ট্যান্ডার্ড ডিডাকশন। আন্ডার সেকশন 24 সাবসেকশন এ।
কত হবে যেটা বেরোলো না 140560 এর উপর 30% চাপাতে হয়, এর উপর 30% চাপিয়ে দেয় 42,168 ঠিক এর নিচে লিখতে হবে ইন্টারেস্ট অন লোন, ঠিক আছে এর নিচে লিখতে হবে ধর ইন্টারেস্ট অন লোন, এটা হবে আন্ডার সেকশন 24 সাবসেকশন বি, ঠিক আছে তো। তো দেখ ইন্টারেস্ট অন লোন, এখানে যে লোনটা নেওয়ার জন্য 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট, এটা কি বলছিল প্রথম বাড়ির জন্য সেই লোনের গল্প দিয়েছে, বুঝতে পারলি তো। তাহলে ছবি আঁকতে হবে তোকে, ওয়ার্কিংসে যাবি সুন্দর করে শিখবি, কিন্তু বারবার করে আমি বারবার সবাইকে প্রত্যেককে বলেছি কিন্তু, যে যতই অঙ্ক পারিস না কেন লোন বারবার করে প্র্যাকটিস করবি, লোনই কিন্তু ডোবায়, লোনের অ্যাডজাস্টমেন্টের জন্যই 5 নাম্বার থাকবে, লোনের অ্যাডজাস্টমেন্টের জন্যই 5 নাম্বার থাকবে, পুরো অঙ্কে 10 লোনে 5। আচ্ছা দেখ ছবিটা আঁকতে হবে না, ছবি আঁকা শিখিয়েছিলাম আগের দিন, এরকম ডায়াগ্রাম করে করে টাইম লাইন ড্র করে করে অঙ্কে আসবি, হ্যাঁ। প্রথমে লিখবি ডেট অফ লোন টেকেন, প্রথম ঘরে লেখ ডেট অফ লোন টেকেন, লেখ ডেট অফ লোন টেকেন, ডেট অফ লোন টেকেন। সবাই ওইটা সামনে রাখ, দেখে দেখে পড়বি, আমি বললেই শুধু টুকবি না, কোশ্চেনটা দেখে তাকা, কোশ্চেনের দিকে তাকিয়ে বল লোনটা যে নিয়েছি ওর ডেটটা কি বলেছে ভালো করে দেখ, একজন পর 1/4/19, তাই তো। দেখ 1 নম্বর পয়েন্টে বলেছিল 7,50,000 টাকা বড় করা হয়েছে, বড় মানে ধার করা হয়েছে বাই সি ভৌমিক, ঠিক আছে 1/4/19, এই ডেট অফ লোন টেকেন এখানে লিখবি কি 1/4/19, এই তারিখে লোন নেওয়া হয়েছে, ঠিক আছে ভালো করে বুঝবি কিন্তু, ডাউট থাকলে জিজ্ঞাসা করবি, ঠিক আছে। লোন নেওয়া হয়েছে 1/4/19। এইবার বাড়িটা কবে কমপ্লিট হয়েছে দেখবি, আমি এই ঘরটাই লিখলাম, ঠিক আছে। তো আমি এখানে লিখলাম, পাশে যদি একটু জায়গা থাকে তোরা যখন পড়বি একটু দেখবি, ঠিক আছে, পাশে যখন জায়গা রাখবি, ঠিক আছে তো। এখানে লেখ কনস্ট্রাকশন কমপ্লিটেড, এই জায়গাটা লিখবি কি কনস্ট্রাকশন, লেখ কনস্ট্রাকশন কমপ্লিটেড, কনস্ট্রাকশন কমপ্লিটেড, কি লিখলাম বল কনস্ট্রাকশন কমপ্লিটেড, ওই ঘরটায় কি লিখলাম বল কনস্ট্রাকশন কমপ্লিটেড, কি লিখলাম কনস্ট্রাকশন কমপ্লিটেড, ঠিক আছে কনস্ট্রাকশন কমপ্লিটেড। দেখ বলে দিয়েছে, ডেট বলে দিয়েছে 1/4/22, তাই তো। দেখ দেখ সবাই কোশ্চেনের দিকে দেখা, হাউস নাম্বার 1-এ 2 নম্বর পয়েন্টটা বলেছে, দেখ 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট বলেছিল, দেখ ডেট অফ কমপ্লিশন অফ কনস্ট্রাকশন কত 1/4/22, এই তারিখে বাড়িটা কমপ্লিট হয়েছে, এই তারিখে বাড়িটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে ঠিক আছে, এই তারিখে বাড়িটা কমপ্লিট। আমি কি শিখিয়েছিলাম, যেই বছর বাড়িটা কমপ্লিট হবে, কোন বছর বাড়ি কমপ্লিট হয়েছে 22 সালে, ঠিক আছে, যেই বছর বাড়ি কমপ্লিট হবে তাই তো 22 সালে, ঠিক তার আগের 31 মার্চ, দেখ 1/4/22 বাড়ি কমপ্লিট হয়ে ঠিক তার আগে 31 বলতে কোনটা 31/3/22, 31/4/22 হবে না, 31/4 হয় না, ঠিক আছে তো 31/3/22, ঠিক আছে কোনো ডাউট নেই, ডাউট ক্লিয়ার করবি কিন্তু, ঠিক আছে। ধর এখানে আমার এপ্রিলে বাড়ি কমপ্লিট হয়েছে, তার আগে 31 কত এখানে, তুই বলতো 22 এপ্রিলে কমপ্লিট না হয়ে বল জুনে কমপ্লিট হচ্ছে, জুনের 22, তখন এখানে মার্চ হবে, মোট কথা মার্চ হবে, এখানে মার্চ 22 হবে, এটা মাথায় রাখতে মার্চ 22, এটা মনে রাখবে, ঠিক আছে এটা মনে রাখবে। এখন তুই বললি স্যার ধরুন এখানে ধরুন বাড়িটা কমপ্লিট হচ্ছে ধরুন 21, কত 21, ধর 1/1/21, তাহলে কি ডেট করতে বল, এখানে যদি 1/1/21 থাকতো তাহলে কি ডেট হতো বল দেখি, এখানে কোন ডেট হওয়া উচিত, একদম ঠিক 31/3/20, ঠিক তার আগেরটা বলেছে, আগের 31, মাথায় রাখবে আগের 31 মনে রাখতে হবে, ঠিক আছে তো। যেই দিন বাড়ি এখানে একদম রুলে, ট্যাক্সের যে রুলে পরিষ্কার এই কথাটাই বলা হয়েছে, আমি যেটা বললাম এটাই বলে দিয়েছে, যেই দিন বাড়িটা কমপ্লিট হবে ঠিক তার আগের 31 মার্চ, ঠিক আছে তো। এই যে সময়কালটা আঁকলাম না, এই যে এই সময়কালে পুরোটা আঁকিনি, আমি এইটুক সময়কালটা আঁকলাম, এই সময়কালটাকে বলা হয় প্রি কনস্ট্রাকশন পিরিয়ড, কি বললাম, এই সময়কালটাকে বলা হয় প্রি কনস্ট্রাকশন পিরিয়ড, ঠিক আছে মনে থাকবে তো। এই সময়কালটাকে কি বলা হয় প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। কাউন্টিং করবি, অবশ্যই কাউন্টিং কর, আস্তে আস্তে নিজে নিজে কাউন্টিং কর, কোনো সমস্যা নেই। এই 1/4/19 থেকে 31/22 অবধি ক মাস হয় কোন না, 1/4/19 বল কি বলছিস বল, পারলে বল অসুবিধা নেই। 1/4/19 থেকে, যেমন দেখ আমি যদি ক্যালেন্ডার ইয়ার মনে করি 19 সালের লোন নিয়েছি এপ্রিল মাসের 1 তারিখে, তাহলে 19 সালে ক মাস পড়ে আছে, 9 মাস পড়ে আছে। আমি যে ক্যালেন্ডার বলে করি, ক্যালেন্ডার বুঝতে পারছিস তো, ডিসেম্বর মাসে মাস শেষ হয়, ঠিক আছে। আমি 1/4/19 লোন নিয়েছি, তাহলে 19 সালে ক মাস পড়েছে, 9 মাস বাকি আছে। 20 সালটা তো পুরো পড়ে আছে তাই না, 20 সাল পুরো 12 মাস। 21 সালে ক মাস, 21 সালেও পুরো 12 মাস, ঠিক আছে। আর 22 সালে ক মাস, 3 মাস, তাহলে কত হলো 36 মাস হচ্ছে না,
এখন তুই বলি স্যার আমি ক্যালেন্ডার করবো না, আমি যদি শুধু অ্যাকাউন্টিং ইয়ার করি, যেরকম ভাবে করবি 36ই বেরোবে, তাই করে। তাহলে তুই যদি করিস ওখানে ডাইরেক্ট দেখ, এখানে যদি অ্যাকাউন্টিং ইয়ার করিস ডাইরেক্ট হবে, কারণ দেখ 1/4/19 থেকে 1/4/22 ক বছর হচ্ছে? 3 বছর হচ্ছে না? 36 মাস। তোকে মাথায় রাখতে হবে এটা, ঠিক আছে তো? 36 মাসটা বুঝিয়ে দিলাম। এখানে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড কত বলে? 36 মাস। হয়ে গেল। এইবার এটাকে বলে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড, ঠিক আছে? এবার দেখ, প্রি কনস্ট্রাকশন পিরিয়ড মানে কি? মানে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড মানে কি? কনস্ট্রাকশন তৈরি হওয়ার আগে। এখন মনের মধ্যে ধর একটা কোশ্চেন চলে আসলো, স্যার তাহলে তো প্রি কনস্ট্রাকশন দিয়ে এখান দিয়ে দেখ, অনেকে বলতে পারে স্যার এখান দিয়ে তো প্রি কনস্ট্রাকশন হওয়া উচিত। দেখ এটা হচ্ছে আমাদের হিসাব, ব্যাংকের হিসাব, সবার হিসাব এটাই, কিন্তু ইনকাম ট্যাক্স এই হিসাবটা করে না। কি বললাম বুঝতে পারলি তো? মনের মধ্যে যে কোশ্চেন থাকতেই পারে, বলে স্যার বাড়িটা কমপ্লিট হয়েছে এই তারিখে, তাহলে এখান থেকে তো এত অব্দি তো প্রি কনস্ট্রাকশন হওয়া উচিত। একদম ঠিক, এটাই হওয়া উচিত, কিন্তু ইনকাম ট্যাক্স এই হিসাব করে না। ইনকাম ট্যাক্স যে হিসাব করে সেই হিসাবটাকে তোকে মান্যতা দিতে হবে, ঠিক আছে তো? আচ্ছা, এবার এই যে ডেটটা, এই 31/3/22 এই ডেট থেকে শুরু করে দেখ, আমি যাচ্ছি, আমি তোকে তোদের এই বোঝানোর জন্যই করছি, এরকম ডট ডট যেতেই থাকছে, বুঝতে পারলি তো? যেতেই থাকবে, কেন যেতে থাকবে? যতদিন না পর্যন্ত লোন শোধ হবে, যতদিন না পর্যন্ত লোন শোধ হবে ততদিন পর্যন্ত তুই কি করবি? ইন্টারেস্ট দিয়েই যেতে হবে, দিয়েই যেতে হবে, দিয়েই যেতে হবে। এটাকে বলা হয় পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড। বোঝা গেল কি বললাম? আমি ইচ্ছা করে আঁকলাম, এতটা টেনে নিয়ে গেলাম, বুঝতে পারলি তো? পোস্ট এখানে ক্লোজ করবি না, ক্লোজ করবি না, কেন ক্লোজ করিনি? জানি না কবে লোন শোধ হবে, ঠিক আছে তো? জানি না, কারণ দেখ ওখানে দেখ লাস্ট লাইনে বলেছিল দ্যাট লোন ইজ স্টিল পেন্ডিং, ঠিক আছে? এখানে কি লিখবি? এখানে লিখবি যে পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড লিখবি। বইতে এইগুলো কিচ্ছু একে করেনি, এইবার বইতে কিচ্ছু একে করেনি। এই যে একে করলি তোর পুরো ব্যাপারটা মাথার মধ্যে ঢুকে যাবে কিন্তু। বইতে যেভাবে করেছে কিছু বোঝাই যাবে না, যাই হোক। তো এটা ভালো করে দেখ কি বললাম, এটা মন দিয়ে শুনবি কিন্তু, কারণ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি ইম্পর্টেন্ট। প্রতি বছর অনার্সে আসছে, লাস্ট 10 বছর ধরে প্রতি বছরই এই পয়েন্ট দিয়েছে। তো সুতরাং হেভি 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 ইম্পর্টেন্ট, বারবার বলছি। আচ্ছা যাই হোক, এটা বোঝা গেল তো পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড? এবার দেখ শুনবি কিন্তু, এখানে লিখবো প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? এখানে লিখবি প্রিভিয়াস, নিচের দিকে লিখবি প্রিভিয়াস ইয়ার, প্রত্যেকে লিখ প্রিভিয়াস ইয়ার। তারপর লিখবি কি বলতো? প্রিভিয়াস ইয়ার পর লিখবি হচ্ছে প্রি, এখানে লিখবো প্রি। তারপর লিখবো পোস্ট, তারপর কি লিখবো? ইয়ার, মানে প্রিভিয়াস ইয়ার, প্রি পোস্ট টোটাল, ঠিক আছে? লিখিস তো প্রিভিয়াস ইয়ার প্রি পোস্ট টোটাল, লিখিস প্রত্যেকে? এবার বল এখানে কোন বছর দিয়ে ইয়ারটা লিখবো জানিস? মন দিয়ে শুনবি প্রত্যেককে বলছি, কোন বছর বাড়ি কমপ্লিট হয়েছে বল দেখি, কোন বছর? 22? 22-23 একদম ঠিক। আর একটু ভালো করে বললে, কোন প্রিভিয়াস ইয়ারে বাড়ি কমপ্লিট হয়েছে বল? 22-23, 1/4/22 মানে কত? 22-23। কোন প্রিভিয়াস ইয়ার বাড়ি কমপ্লিট? 22-23। তো যেই প্রিভিয়াস ইয়ার বাড়ি কমপ্লিট সেই বছরটা লিখতে হবে, 22-23 লিখলাম। যেই বছর বাড়ি কমপ্লিট হবে সেই বছর থেকে 5টা বছর লিখ, সেই বছর থেকে 5 বছর, সেই বছর থেকে 5 বছর। তাহলে কর 22-23, 23-24, 24-25, 25-26, 26-27, 5 বছর লিখলাম। তাহলে স্যার কেন 5 বছর লিখলাম? এ তো থিওরিটিক্যাল কনসেপ্ট, আগের দিনই বলেছিলাম। কারণ পরিষ্কারভাবে ইনকাম ট্যাক্সের লতে বলা আছে, লতে কি বলা আছে? যে তুমি যে লোন নেবে না, লোন নেওয়ার 5 বছরের মধ্যে বাড়িটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এটা বলেছে। এখানে দেখ, আজকে ধর একটু রাফ করে নিই, তোরাও কর, একটু নিচের দিকে কর, এখানে একটু করে নিই, একটু নিচে নিচে করে নিচ্ছি আমরা। প্রি কনস্ট্রাকশন পিরিয়ড, তারপর বোঝাচ্ছি। আমরা নিচে লিখছি, এটা অঙ্কের পার্ট আর কি। প্রি কনস্ট্রাকশন পিরিয়ড, লোন নিয়েছিলাম কত টাকা? একটা লোন কত টাকা নেওয়া হয়েছিল? 7,50,000 টাকা লোন নেওয়া হয়েছিল। রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 10% রেট অফ ইন্টারেস্ট। তো কত মাসের সুদ বাকি ছিল দেখ, এই দেখ 36 মাসের সুদ বাকি ছিল, তাই না? 10% ইন্টু 36/12, বোঝা গেল নিশ্চয়ই? আশা করি বুঝতে পারছিস। 7 লাখ এত টাকা লোন নিয়েছিলাম, 10% 1 বছরের সুদ, তাহলে 36 মাস মানে 3 বছরে কত? 1 বছরে 75,000 টাকা সুদ হলে 3 বছরে কত? 2,25,000, আমি জানি না কত লাগে, 2,25,000 টাকা সুদ, বুঝতে পারলি তো? 2,25,000 টাকা সুদ, এত টাকা। আজ তোর কাছে প্রচুর টাকা আছে, তুই চলে গেলি ব্যাংকের থেকে টাকা তুলে টুক টুক করে 2,25,000 বের করে দিয়ে দিলি। তাহলে কি এখন তুই ভাববি ভাই 2,25,000 আমি দিয়ে দিলাম, তাহলে কি? আজকে ধর 2,25,000 দিয়ে দিলি, তুই যখনই 2,25,000 ইন্টারেস্ট দিবি, সরকারকে তুই বললি, গভর্নমেন্টকে বললি আমাকে ডিডাকশন দাও 2,25,000,
কিন্তু গভর্নমেন্ট ডিডাকশন দেবে না। গভর্নমেন্ট বলে না, গভর্নমেন্ট যে রুলটা বলে দিয়েছে, গভর্নমেন্ট বলেছে তোমার কাছে প্রচুর টাকা থাকতেই পারে। তুমি পুরো টাকা ইন্টারেস্ট দিয়ে দিতে পারো। দাও না, কোনো সমস্যা নেই। তুমি ব্যাংকের কাছে দিয়ে দাও, ব্যাংকের কাছে সেটেলমেন্ট করো। কিন্তু আমি ডিডাকশন কেমন দেবো? আমি আমি ৫ টা বছরের ডিডাকশন দেবো। বুঝতে পারলি কি বলেছে? গভর্নমেন্ট এই কথাটা বলেছে। আজকে ধর আমার কাছে প্রচুর টাকা আছে। আমার কাছে ইন্টারেস্ট ২,২৫,০০০ পাই, আমি ব্যাংকে গিয়ে ২,২৫,০০০ দিয়ে আসি। তো ২,২৫,০০০ আমি ডিডাকশন পাবো না। ডিডাকশন কত টাকা পাবো? ডিডাকশন আমাকে ৫ টা বছরের ডিডাকশন দেবে। ৫ বছরের ডিডাকশন দেবে। ১ বছরে দেবে না। ৫ টা প্রিভিয়াস ইয়ার ডিডাকশন পাবো। এটা রুল। এটা গভর্নমেন্টের রুল। তাহলে ৫ বছরে ২,২৫,০০০ হলে ১ বছরে কত করে? ২,২৫,০০০ বাই ৫ মানে ৪৫,০০০ টাকা করে। এই যে প্রিভিয়াস ইয়ার করলাম না, প্রতিটা প্রিভিয়াস ইয়ার লিখবো ৪৫,০০০ করে। হয়ে গেল। ৩৫,০০০ করে হয়ে গেল। বোঝা গেল নিশ্চয়ই? বোঝা গেল? এবার বল, লোন নিয়েছিলাম কত টাকা? ৭,৫০,০০০ টাকা লোন নিয়েছিলাম। আর রেট অফ ইন্টারেস্ট কত? 10%, ঠিক আছে? পোস্ট পিরিয়ড ইন্টারেস্ট কত হবে? ৭৫,০০০ টাকা। পোস্ট তো ৭৫,০০০ টাকা হবে, এখানে কোনো সন্দেহ নেই পোস্ট ৭৫,০০০ টাকা হবে। ঠিক আছে তো? আর ৭৫ তোকে দিতে যেতেই হবে, যতই না মানে লোন সমেত দিতে যেতে হবেই। ঠিক আছে তো? ফ্রি যেমন এই ৫ টার বেশি হবে না। পোস্ট হতেই থাকবে। ৭৫, ৭৫, বুঝতে পারলি তো? সব কটা ৭৫ করে লিখে দিই। বোঝা গেল? এবার আমাদের প্রিভিয়াস ইয়ার কত? ২৩-২৪। আমি দেখ এত কিছু দেখার দরকার নেই, ২৩-২৪ টাকেই ফোকাস করব। বল কত হচ্ছে? ১,২০,০০০, তাই তো? ১,২০,০০০ বেরিয়েছে। ঠিক আছে। এবার বোঝা গেল তো? পয়েন্টটা কিন্তু খুব বারবার বলছি, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ঢোকা আছে প্রত্যেকের সব? তাহলে শুনুন। ১,২০,০০০, তাই তো? তাহলে এখানে চলে আয়। কি একটু বাকি আছে? ১,২০,০০০। এখানে লেখ ১,২০,০০০। বেশ, বাকি তো হয়ে গেল এটা। আর এটা কি বাড়ি ছিল বল? লেট আউট না সেলফ অকুপাইড? লেট আউট বাড়ির ক্ষেত্রে রুল কি বলেছিলাম? ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। কনস্ট্রাকশন পারপোজ এ লোন নিলে কোনো লিমিট নেই। আনলিমিটেড, আনলিমিটেড যত খুশি নিতে পারে। সেখানে ১,০০,০০০ করেই বসিয়ে দে। কত হচ্ছে তাহলে? ১,৬২,১৬৮ মাইনাস করে বাইরে গেলে ২১,৬০৮ মাইনাস ২১,৬০৮ মাইনাস। ঠিক আছে, মাইনাস। হ্যাঁ, তাই বেরিয়েছে। ভালো অঙ্ক ছিল, অঙ্ক যথেষ্ট ভালো অঙ্ক ছিল। ২ আর ৯ এসেছিল, ভালো অঙ্ক, কোনো খারাপ অঙ্ক নয়। লস তো এবার ইনকাম লস। আচ্ছা, সেকেন্ড বাইটা করো, তাই তো? ওটাও 10 বলেছিল। এটা হয়েছে, এটা কি ছড় হয়েছে? আমি এটা মুছে দিচ্ছি এটা। নিয়ে কর, দেখে কর দেখি। হাউস নাম্বার 1 টা দেখে হাউস 2 টা কর। ঠিক আছে? হাউস 1 টা দেখে হাউস 2 টা কর। হ্যাঁ, ঠিক আছে। বল। হাউস 2 টা কর থেকে নিয়ে নিয়ে। টেনেন্ট বিজনেস, ঠিক আছে? দেখে কর, পুরো করে ফেল দেখি, দেখে অসুবিধা নেই। দেখে কর। প্রথমে লিখবো কি? গ্রস মিউনিসিপাল ভ্যালু। কত বলেছিল গ্রস মিউনিসিপাল ভ্যালু? ১,০০,০০০ টাকা। ফেয়ার রেন্ট বলেছিল NA। স্ট্যান্ডার্ড রেন্ট বলেছিল NA।
কত হবে 1,00,000 টাকা। লেখাগুলো একটু বড় করে, ওর বেশি দিচ্ছিস, ওর নাম্বারটা অনেক কম দেবে এই জন্য, বোঝা যাবে না। আচ্ছা, স্টেপ ওয়ান লেখ রিজনেবল এক্সপেক্টেড ট্রেন্ড। লিখলাম রিজনেবল এক্সপেক্টেড রেট, ঠিক আছে। স্টেপ টু দিয়ে লেখ অ্যানুয়াল রেট। এখানে তো ভ্যাকেন্সি নেই, তাই তো? এরিয়া রেট এরিয়া রেটের কোনো সম্পর্ক নেই ওর সঙ্গে। স্টেপ টু দিয়ে লিখবি কি অ্যানুয়াল রেট। অ্যানুয়াল রেট কত বলেছিল বল? ওই যেটা রিসিপ্ট ছিল সেটাই কিন্তু অ্যানুয়াল রেট, কোনো সমস্যা নেই এখানে, ঠিক আছে তো। এখানে দেখ রিসিপ্টটাই অ্যানুয়াল হয়ে গেল, কেন বলতো? ভ্যাকেন্ট নেই বলে। ভ্যাকেন্ট নেই বলে, এগুলো বুঝতে হবে কিন্তু। 2,00,000 টাকা কলেজে হয়ে গেছে তোদের? ফোর্টি কলেজে কি যেন করা হয়েছে যে পিজি ও করাবো পিজি। কোনটা? কিছুই নেই বলে। বলে কটা তোদের লেভেলে কিছু নেই, তোদের লেভেলে কিছু নেই। মানে পিজিপি অনেক কঠিন চ্যাপ্টার, তোদের লেভেলে কঠিন না। এটা সিএ লেভেলে যথেষ্ট হার্ড। 28 থেকে 44টা সেকশন মনে রাখতে হবে। বলে কয়েকটা ইয়ে দিয়ে দেবো না, কয়েকটা যোগ করতে হবে, মাইনাস করতে হবে। মুখস্থ করতে বলছে আর কি কিছু না। শোন, মুখস্থ করবো না আমরা। 1,00,000 থেকে 2,00,000, 1,00,000 আর 2,00,000 মধ্যে বড় কোনটা? এখানে 2,00,000 টাকা। এরপরে ক্যাপিটাল গেইন ধরবো আমরা। স্টেপ থ্রিটা কি লিখবো বল? গ্যাপ। এখানে আর হায়ার ফায়ার লিখতে হবে না, গ্যাপ, কারণ ভ্যাকেন্ট নেই তো। এখানে তো ভ্যাকেন্ট নেই, বুঝলি না? এখানে ভ্যাকেন্ট নেই। তুই লিখবি এখানে গ্যাপ লিখবি, গ্যাপ লিখে ব্র্যাকেটে লিখবি কি লিখবি বল? কি লেখা ছিল? হায়ার অফ, তো যেটা লেখা ছিল স্টেপ ওয়ান স্টেপ টু লেখ। এখানে লেখ গ্রস অ্যানুয়াল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালু। ব্র্যাকেটে লেখ হায়ার অফ স্টেপ ওয়ান and স্টেপ টু। ঠিক আছে তো, হায়ার অফ স্টেপ ওয়ান and স্টেপ টু লিখলি তো? এটা 15 নাম্বারের জন্য আমার মনে হয় অনেক ভালো, স্যালারির তুলনায় অনেক ভালো, অনেক সোজা। স্যালারির চেয়ে অনেক সোজা। 10,000 আসবে কিন্তু কি আটকে যাচ্ছে? এরিয়ার রেট বল, আটকে গেলে তুই প্রথম ক্লাস করছিস তো, আটকে যেতে পারে। দিন তো দিয়ে দিবি। আচ্ছা, গ্রস অ্যানুয়াল হয়ে গেল। এবার এর থেকে কি মাইনাস করব? মিউনিসিপাল ট্যাক্স। লাইক মিউনিসিপাল ট্যাক্স তো এমনিতে ইয়েতে ছিল তো, এই 12 এর অঙ্ক, 12 এরই অঙ্ক। এখানে 12 এর তুলনায় একটাই নতুন, যেটা শেখালাম আগে, একটা ইন্টারেস্ট নিল না, বাকি পুরো সেম, পুরো সেম 12 এর সঙ্গে মিল আছে। লাইক মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner. মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner, ঠিক আছে তো? তো দেখ তো এখানে মিউনিসিপাল ট্যাক্স কত পার্সেন্ট বলেছিল? 12% বলেছিল। এটা তো সমস্যা হবে না তোদের। তাহলে কি করে হবে? 1,00,000 ইন্টু 9/10 ইন্টু 12%, তাই তো? তো 1,00,000 9/10 করলে কত হয়? 90,000। 90,000 12% করলে কত হয়? 10,800। 10,800 বাদ দে। কত হয়েছিল রে? 1,89,200 লেখ। যেটা বেরোলো তাকে বলে নেভ, নেট অ্যানুয়াল ভ্যালু। নেট অ্যানুয়াল ভ্যালু হয়ে গেল। এর থেকে মাইনাস কর, এর থেকে মাইনাস করবে কি বলতো? ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লেখ স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24 সাবসেকশন এ। তাহলে কত? 1,89,200 উপর 30% কর, 56,760। এবার লিখবো ইন্টারেস্ট অন লোন। কখনো কোনো অঙ্ক করবি, আমাকে দেখবি, বলবি, যেমন দেখবি হয়তো কোনো একটা অঙ্ক থাকতে পারে
যে তুই বিদেশে কারোর থেকে লোন নিয়েছিস, আচ্ছা আচ্ছা ফরেনে কারোর থেকে লোন, এরকম থাকবে পয়েন্ট, আমাকে বলবি, তখন বলবি, এই জন্য বলে দেবো। এই যত করবি তত তুই বেরোবে, হ্যাঁ? ফরেনে কারোর থেকে লোন নিয়ে নিয়েছিস, তার রুলটা কি আছে? ফরেন ফরেন মানে তোর কোনো রিলেটিভ আছে যে বাংলাদেশ থাকে বা কোনো বাইরে থাকে, হ্যাঁ? তোকে অঙ্ক করতে গেলে ওখানে আরো কিছু লেখা আছে, ওটা পড়বি তখনই বলতে পারবো। এখন মুখে বলে দিলে হবে না, বাড়িতে অঙ্ক করবি, এরকম পয়েন্ট থাকবে। নীল না না, নীল লিখবি, না থাকলে নীল লিখবি, শুধুমাত্র এনএ লিখবি, ওই মিউনিসিপাল ভ্যালু, ফেয়ার রেট আর স্ট্যান্ডার্ড রেট। নিয়ম হতো না। তারপর 99 আগে নিয়েছে। কোনটা? কোথায় 157 তা দেখি কি বলেছে এখানে, হ্যাঁ কোথায় লোন নিয়েছে, তো যদি নিত সেটা না কি লিখেছে বল, ও কি বলছে ওর? অফ কমার্সেন্ট অফ ও আচ্ছা, ও বলছে যে কবে বাড়িটা তৈরি করা আরম্ভ করেছে, ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, বললাম তো। ও কোনো সময়, যাই হোক ঠিক আছে, বাদ দে। এটা বোঝা গেল তো, এটা বোঝা গেল তো, এটা বুঝতে পেরেছি নিশ্চয়। তাহলে এটা কত হচ্ছে, 56760 মাইনাস করে বাইরে ঠেলে দে না, 1,32,440 1 লাখ। ওই যে তোরা বলবি না, ওই যে এরিয়া রেট ওটা লাস্টে করবো, হ্যাঁ? শুনলি তো, এরিয়া রেট লাস্টে করবো। 1,32,440 হয়ে গেল, হাউস 2 হয়ে গেল। এইগুলো মানে এই অঙ্কটা ভালো অঙ্ক, এরকম অঙ্কই পরীক্ষায় আসবে, এরকম অঙ্কই তুই পরীক্ষায় পাবি তোর, এরকম অঙ্কই। মানে আমি কি বলছি, ইন্টারেস্ট অন লোন ভালো করে প্র্যাকটিস করবি, ওটাই ভালো করে প্র্যাকটিস কর। হাউস 3, কারোর হাউস প্রপার্টি হয়ে গেলে দেখবি নিশ্চয়ই কলেজে করে, কারোর যদি হয়ে যায়, তোদের হয়েছে কলেজে হাউস প্রপার্টি হয়েছে, দেখবি এটা নিশ্চয়ই ইন্টারেস্ট অন লোন করাবে, করাতেই হবে ওই ফেডিংকে। হাউস নম্বর 3, হাউস নম্বর 3টা কি ছিল এটা বল? সেলফ অকুপাইড ফর ওন রেসিডেন্স, হ্যাঁ? সেলফ অকুপাইড ফর ওন রেসিডেন্স। শুরু হবে কোথা থেকে, এখানে শুরু হবে ন্যাপ থেকে, ন্যাপ থেকে শুরু হবে, তাই তো? লেখ নেট অ্যানুয়াল ভ্যালু, সেকশনটা মনে আছে কারণ? Under section 23 subsection clause A. ক্লজ এ, আন্ডার সেকশন 23 সাবসেকশন 2 ক্লজ এ। লিখতে পারলে ভালো, ফুল মার্কসের দিকে যাবে, লিখতে না পারলে হয়তো 1 নম্বর 1.5 নম্বর কম দেবে, এই হচ্ছে সব। আচ্ছা, আন্ডার সেকশন 23 সাবসেকশন 2 ক্লজ এ, ঠিক আছে তো? কি লিখবে এখানে? নীল লিখবো, নীল। মাইনাস দিয়ে লেখ ডিডাকশন আন্ডার সেকশন 24। একটাই ডিডাকশন আসে এখানে, ইন্টারেস্ট অন লোন, আর কিছু নেই, ইন্টারেস্ট অন লোন। কি লিখবো? ইন্টারেস্ট অন লোন, লেখ ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন, ইন্টারেস্ট অন লোন, হ্যাঁ বল। হ্যাঁ না, সেলফ অকুপাইড বাড়ি, আজকে আমি যেই বাড়িতে নিজে বসবাস করছি সেই বাড়ি থেকে আমি কোনো ইনকাম জেনারেট করতে পারবো না, যেই বাড়িতে আমি বসবাস করছি, বুঝলেন তো? সেখান থেকে কোনো ইনকাম হবে না। ইনকাম কোন বাড়ি থেকে হয়? যে বাড়ি ভাড়া দিতে পারে। এই জন্যই হচ্ছে এটা ন্যাব দিয়ে স্টার্ট হয়, এই কারণে ন্যাব দিয়ে শুরু হয়। ইন্টারেস্ট অন লোন আন্ডার 24 সাবসেকশন বি, কত ছিল বলতো ইন্টারেস্ট অন লোন? কিছু বললি না? ও না বলতো নীল হবে, নীল লিখে দে, অ্যান্সার নীল হতেই পারে না, আমার কিছু নেই, বাইরে নীল হয়ে গেল। না ইয়ে করছি না, এটা করতে হবে তোকে, নাম্বার আছে এর জন্য। নীল হলো বলতে করবি না, এরকম কোনো ব্যাপার না, করতে হবে তোকে। আস্তে আস্তে। এর জন্য আলাদা নাম্বার আছে না, এবার এর জন্য। আচ্ছা দেখ শোন, এত অব্দি হলো তো, সব কমপ্লিট হয়ে গেল। এবার লাস্ট লাইন কর, লাস্ট লাইন যেটা বললাম ওই এরিয়ার রেট লেখ, লাস্টে গিয়ে লেখ, একদম লাস্টে গিয়ে লেখ এরিয়ার রেট রিসিভ, প্রত্যেকে লেখ এরিয়ার রেট রিসিভ, লাস্টে অঙ্কের শেষে গিয়ে লেখ এরিয়ার রেট রিসিভ। দেখ আজকে তোদের ব্যাচে এরিয়ার রেট পেলাম, তোরা বাড়িতে গিয়ে হয়তো আনরিয়ালাইজড পেতে পারিস, রিকভারি অফ আনরিয়াল, একই অ্যান্সার একই হবে, শুধু এরিয়ারের নামের জায়গায় ওখানে আনরিয়ালাইজ, পুরো সেম। কি বললাম? পুরো সেম, ঠিক আছে তো? এটা আমি আগের হাউস টুতেই করে দিয়েছি। আচ্ছা যাই হোক, এরিয়ার রেট রিসিভ কত টাকা ছিল বল? এরিয়ার রেট রিসিভ 10,000 টাকা, তাই তো? এই সেকেন্ড ঘরে লেখ, এর থেকে মাইনাস কর ডিডাকশন, আন্ডারস্ট্যান্ড? লেখ ডিডাকশন 30%, তাই তো? ডিডাকশন কত? 30%।
তাহলে 10,000 30% করলে কত হলো? 3,000 টাকা। বাদ দিয়ে কত হলো? আচ্ছা আগের দিনই ছিল না রিকভারি অফ আর্নিংস, আগের দিনই করালাম না? 70% তো হয়। হ্যাঁ, করা যাবে না। অবশ্যই করা যাবে। ঠিক আছে? আচ্ছা 10,000 থেকে 30% বাদ দিলাম। 3,000 টাকা, 10,000 3,000 টাকা, 10 থেকে 3 বাদ দিয়ে কত হলো? 7,000 টাকা। ঠিক আছে তো? বুঝতে পারলি তো? হ্যাঁ স্যার। এখানে কেন 3,000 টাকা 30% কেন ডিডাকশন হয়েছে? আগের দিন লজিকটা বুঝিয়েছিলাম। আবার আজকে বলে দিচ্ছি। কেননা আগে তো আমি এই টাকাটা ভাড়াটিয়ার থেকে পাইনি। তাই না? আগে তো এই টাকাটা আমি ভাড়াটিয়ার থেকে পাইনি। তাই আমি তখন ট্যাক্স দিইনি। ট্যাক্সেবল হয়নি। এখন ভাড়া পাচ্ছি, তাই ট্যাক্সেবল হবে। আর যখনই গভর্নমেন্ট আমার থেকে ট্যাক্স নেবে আমি বললাম তাহলে ট্যাক্স দিলে তো ইনকাম 30% ডিডাকশন আছে। 30% ডিডাকশন ক্লেম করে নিল। ব্যাস আর কিছু না। 1,17,832 এটাই হচ্ছে অ্যান্সার। তাই না? আমি সেকেন্ড হাফই করলাম, সেকেন্ড হাফ ঠিক আছে, ভালো করেছি। 1,17,832 লেখ, অ্যান্সার লেখ, লাস্টে লেখ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আগেও করেছিলাম না ওইখানে যাই। হ্যাঁ এগুলো তো ইয়েতে করা যেত। এগুলো তোরা 12 করেছিস। 12 বললাম তো, যদি একটা পয়েন্ট আননোন, আমি তো করাচ্ছি না, আমি দেখে দেখে বোঝা যাচ্ছে একটাই পয়েন্ট আননোন, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন। আর বাকি সব করা। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। কত নম্বর পেজ দিলাম আম্পি? 152, তাই তো? আচ্ছা শোন, 17 নম্বর অঙ্কটা করছি। এই অঙ্কটা 2011 সালে এসেছিল অনার্সে। বলছে মিস্টার ডি owns 2 houses in Kolkata. The first one is occupied by him for his residence, and second house consisting 2 flats of equal size is let out to tenants 100 rupees 7,000 per month per flat for residential purpose. তাহলে কি বলতে চাইছে? বলছে দুটো তো হাউসের কথা বলছে। বলছে প্রথম বাড়িটা অকুপাই করে নিজে বসবাস করবে, আর সেকেন্ড বাড়িটা কি বলছে? সেকেন্ড বাড়িতে দুটো ফ্ল্যাট আছে। প্রথম দেখ, এই যে মিস্টার ডির দুটো বাড়ি আছে। প্রথম বাড়ি তো বলে দিলাম, প্রথম বাড়িতে নিজে বসবাস করে। দ্বিতীয় বাড়িতে দুটো ফ্ল্যাট আছে। দ্বিতীয় বাড়িতে দুটো ফ্ল্যাট আছে এবং দুটো ফ্ল্যাটই ইকুয়াল সাইজ। এবং দ্বিতীয় বাড়িটা কি করেছে? ভাড়া দিয়েছে। কাকে? টেনেন্টকে। ভাড়া তো টেনেন্টকেই দেবে। 7,000 টাকা করে প্রতি মাসে ভাড়া দিচ্ছে। ঠিক আছে? এক একটা ফ্ল্যাট 7,000 টাকা করে ভাড়া দিলে দুটো ফ্ল্যাট কত? 7,000 × 2 14,000। এক মাসে 14,000 হলে 12 মাসে কত? 14,000 × 12 কত? 1,98,000 জানি না, ঠিক দেখে নিতে হবে। ঠিক আছে তো? যাই হোক, ফলোইং আর দ্য পার্টিকুলার্স রিগার্ডিং হিজ হাউস ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার এন্ডেড 31 মার্চ 2024। প্রথম বাড়ি দ্বিতীয় বাড়ি তোর সামনে তুলে ধরেছে। ঠিক আছে তো? কনস্ট্রাকশন স্টার্টেড কমপ্লিটেড দিয়ে দিয়েছে। খুব ভালো কোশ্চেন দিয়েছে। মিউনিসিপাল ট্যাক্স বলে দিয়েছে এখানে। ঠিক আছে? দেখ প্রতিটা অঙ্কে ভ্যালু বলে দেয়, এখানে ভ্যালু বলে দেয়নি, ট্যাক্স বলেছে। ঠিক আছে? তো অঙ্ক আরম্ভ করি। অঙ্ক করতে করতে বুঝবো। হ্যাঁ, অঙ্ক করতে করতে বোঝা যাবে। প্রথমে লেখ বাড়িটা কি? ফার্স্ট হাউস। প্রথমে লেখ ফার্স্ট হাউস। ফার্স্ট হাউসের ব্যাকেটে কি লিখবে? এটা তো সেলফ অকুপাইড ফার্স্ট হাউস। ব্যাকেটে লিখলাম, লেখ সেলফ অকুপাইড ফর রেসিডেন্স। লেখ সেলফ অকুপাইড ফর ওন রেসিডেন্স। সেলফ অকুপাইড ফর ওন রেসিডেন্স। তো এইমাত্র করলাম সেলফ অকুপাইড। ঠিক আছে তো? সেলফ অকুপাইড দিলে মজা বেশি। ঠিক আছে? করতে হয় না কিছু। আচ্ছা দেখ, প্রথমে লিখবো কি? ন্যাব, নেট অ্যানুয়াল ভ্যালু। নেট অ্যানুয়াল ভ্যালু। সেকেন্ড ঘরে লিখবি নীল। সেকেন্ড ঘরে লিখবি কি? নীল। এর থেকে মাইনাস করবি কি? ডিডাকশন আন্ডার সেকশন 24। এটাই আসবে ইন্টারেস্ট অন লোন। কি হবে? আন্ডার সেকশন 24 সাবসেকশন পি। এবার একটু দেখি লোনটা সম্পর্কে কি বলেছে। দেখ, এই দেখ, বলছে মিস্টার ডি বড় 6 লাখ টাকা লোন নিয়েছে। মিস্টার ডি 6 লাখ টাকা লোন নিয়েছে। ঠিক আছে তো? কেন লোন নিয়েছে? লোনের কারণটা দেখতে হবে। কনস্ট্রাকশন পারপাসে। ঠিক আছে? কনস্ট্রাকশন পারপাসে লোন নেওয়া হয়েছে। আমি বারবার কিন্তু একটা কথা বলছি, মাথায় রাখবি, পি, সি, আর এই 3টে পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যায়, আদারওয়াইজ ছাড় পাওয়া যায় না। ও কিন্তু যে পরীক্ষায় কোশ্চেন করবে সে কিন্তু কোশ্চেন ঘুরিয়েও করতে পারে। ঠিক আছে? ও ধর ইচ্ছা করে এমন একটা নাম বলে দিল, তা তুই নিয়ে নিলি লোনের টাকা। ধর বললো সিস্টার ম্যারেজ। ঠিক আছে তো? তো এরকম পারপাসে লোন নিলে কিন্তু ছাড় পাওয়া যায় না। মনে রাখতে হবে কিন্তু, এগুলো মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এইগুলো তো মাথায় রাখতে হবে কিন্তু, বারবার বলে দিলাম। ও ইচ্ছা করে দিতেই পারে এরকম পয়েন্ট।
ধর একটা নর্মাল ইন্টারন্যাশনাল লোন দিল, দুটো বাড়ি তো, ধর পরীক্ষায় দুটো বাড়ি দিল, সেলফ অকুপাইড বাড়িতে বলে দিল কি সিস্টেমাইজেশন লোন নিয়েছে, তার ইন্টারেস্ট এত টাকা, না জেনে বুঝে করলে নাম্বার কাটা যাবে, আগে বলে দিলাম, মাথায় রাখবি কিন্তু, ঠিক আছে তো। তিনটে পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যায়, পিসিআর, পারচেস, কনস্ট্রাকশন, রিপেয়ার্স। রিপেয়ার পারপাসে লোন নিলে কত টাকা ছাড় পাওয়া যায়? 30,000 টাকা। আর হচ্ছে তোর কনস্ট্রাকশন পারপাসে লোন নিলে কত টাকা ছাড় পাওয়া যায়? লেট আউটে নো লিমিট, লেট আউটে নো লিমিট, আর সেলফ অকুপাইডে ম্যাক্সিমাম 2 লাখ টাকা। এগুলো মনে রাখতে হবে কিন্তু, মনে রাখতে হবে। হ্যাঁ, কি পার্চেসের ক্ষেত্রে বলো। ওই তো পারচেস তো কনস্ট্রাকশন একই তো ব্যাপার। আচ্ছা, হয়ে গেল, এত অবধি কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, 6 লাখ টাকা লোন নেওয়া হয়েছে কনস্ট্রাকশন পারপাসে, প্রথম বাড়িটা 10% পার অ্যানাম অন লোন নেওয়া হয়েছিল অন 1920। এখানে দুবার ক্যালকুলেশন করতে হবে ইন্টারেস্ট লোন, দুটো বাড়ি ইন্টারেস্ট লোন আলাদা করে ক্যালকুলেট করতে হবে। চল ওয়ার্কিংসটা করে নে, মেন অঙ্কে ওয়ার্কিংসটাই মেন, সেরকম কিছু নেই অঙ্ক কর। প্রথমে লেখ ডেট অফ লোন টেকেন, প্রথমে লেখ ডেট অফ লোন টেকেন। 18/8/19। কত ছিল রে লোনটা নেওয়ার ডেটটা কি? 1/9/20 1/9/20 তুই লোন নিয়েছিস, ঠিক আছে তো। আচ্ছা। আর বাড়িটা কবে কমপ্লিট হয়েছে লেখ কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন কমপ্লিট কবে? 15/6/22। যেদিন বাড়ি কমপ্লিট হবে ঠিক তার আগে 31 মার্চ কত হবে? 31/3/22, ঠিক আছে। এই পিরিয়ডটাকে বলা হয় প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। শুরু হয়েছে এই ডেটটা কোনো কাজে লাগে না। বাড়ি কবে শুরু হয়েছে কোনো কাজে লাগবে না। আচ্ছা, বেকার ডেট, বেকার। কি লিখলাম? কনস্ট্রাকশন পিরিয়ড, প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। কত হচ্ছে রে এই মাসটা, কতদিন হচ্ছে এখান তো কোনে কোনটা ছিলি? হ্যাঁ স্যার 19 19 মাস, 19 মান্থ, এটা 19 মান্থ। এটা হচ্ছে পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড। আমি দেখেছিলাম মানে লাস্ট কয়েক বছর পেপার সলভ করতে গিয়ে দেখলাম, মানে তো 23-এর পরীক্ষা হলো, লাস্ট ইয়ার তার আগের বছরে রিফান্ড বলে দিয়েছিল। জেনারেলি রিফান্ড বলে না, সিওতে কোনোবারই বলেনি, রিফান্ড একবার বলেছে, একদম লাস্ট ইয়ার তার আগের বছর। আগের দিনে তো সিএম এসেছিল রিফান্ড। কোনটা? আগের দিন বলেন না, ওটা তো শর্ট কোশ্চেন করালাম, রিফান্ডে শর্ট কোশ্চেন করালাম, লং কোশ্চেনে 15 নম্বর লং কোশ্চেন রিফান্ড থাকে না। একবার এসেছিল সিও, ও আচ্ছা তো একবার সিওতে দিয়েছিল, একবার দিয়েছিল, ওটাই বললাম। দেয় না, জেনারেলি থাকে না, দেখ কোনো অঙ্ক রিফান্ড পাবি না তুই, ওই একটাই অঙ্ক আছে আমি দেখেছি। পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড, ঠিক আছে তো। আচ্ছা, তাহলে সাজিয়ে ফেল। বাড়ি কমপ্লিট হয়েছে কবে বল? কোন প্রিভিয়াস ইয়ারে? কোন প্রিভিয়াস ইয়ারে? 22-23। তাহলে এখানে লিখে লিখে কর প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে তো। দেখ, মেন ব্যাপার হচ্ছে পরীক্ষার হলে লিখে লিখে করবি, বেশি লিখে লিখেই করবি, তাতে পরীক্ষায় একটু টাইম লাগুক, কোনো সমস্যা নেই তাতে, কিন্তু ভুল হলেই সমস্যা বিশাল। ট্যাক্সে ভুল হলে কিন্তু প্রচুর নাম্বার কাটে, প্রচুর নাম্বার কাটে ট্যাক্সে ভুল হলে। প্রিভিয়াস ইয়ার, প্রি পোস্ট টোটাল, ঠিক আছে তো। প্রিভিয়াস ইয়ার কত লিখবো? 22-23, 23-25, 24-25, 25-26, 26-27, ঠিক আছে, হয়ে গেল। এবার প্রি গুলো দেখ, আমাদের লোন নেওয়া হয়েছিল কত টাকা দেখ তো, দেখা হলো না। 6 লাখ টাকা। 6 লাখ টাকা লোন নেওয়া হয়েছিল। তাহলে আমি যদি এখানে একটু হিসাব করে দিই, 6 লাখ টাকা লোন নেওয়া হয়েছিল, কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট ছিল? 10% ইন্টু 19/12, 95,000 টাকা। 95,000 টাকা ইন্টু 1/5 হবে। আশা করি বুঝতে পেরেছিস কেন 1/5 হলো? 19,000 টাকা। প্রতিটা প্রিতে 19,000 টাকা বসিয়ে দে। আর পোস্ট কত হবে? 6 লাখের 10% 60,000 টাকা। এই তো মোটামুটি বুঝতে পারছিস, যত করবি তুই বুঝতে পারবি। আর আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 23-24, তাই তো। 60 আর 19 যোগ করে কত হলো? 79,000 টাকা। দেখ আমি আর সব কটা ঘর করলাম, দেখ আমি এগুলো সব কটা ঘর যোগ করলাম, শুধু 23-24টাই করলাম। কেন? তোমার টার্গেট 23-24, আর বইতে যে অ্যান্সার করেছে না, বইতে শুধু 23-24টা করেছে। দেখ শুধু 23-24 যখন করেছে তোর বুঝতে খুব অসুবিধা হবে, কিন্তু যখন পুরো ব্যাপারটা করবি না, ব্যাপারটা আমার মাথার মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। এইরকম টপিকের যত কঠিন অঙ্ক হোক পেরিয়ে যাবি, কিন্তু এইটা হচ্ছে ছবিটা যদি ঠিক থাকে। তাহলে কত হলো? 79,000 টাকা। ওখানে বসিয়ে দে।
minus 79,000. হ্যাঁ, নীল থেকে ৭৯,০০০ বাদ দিলে কত হবে? -79,000। ঠিক আছে তো? সেকেন্ড হাউস। ঠিক আছে তো? একটু আমি চেক একবার দেখো। এগুলো তো এই অঙ্কগুলো কর। আর করেছি সেইখানে কি হলো ফ্যাক্টর কেসটা? আমি বলছি ওটা সেকেন্ড হাউসটা বলছি। সেকেন্ড হাউসটা বলেই তো হবে। সেকেন্ড হাউসটা বলতে হবে। হয়ে গেছে। ভালো অঙ্ক সেকেন্ড হাউসটা। ঠিক আছে? এই টাইপের অঙ্ক ভিডিওতে করা আছে। আমি তো করে দিচ্ছি। তো ওই টাইপের অঙ্ক দেখার দরকার নেই। ভিডিওতে করা আছে। একদম সেম ধরনের অঙ্ক করানো আছে। একই অঙ্ক না অনেকগুলো করিনি ইচ্ছা করে। কারণ একই অঙ্ক বারবার করে তো লাভ নেই। চেঞ্জ করা। অঙ্ক করে লাভ নেই। এই জন্য এই অঙ্কটা করানো ছিল না আগের বার। ঠিক আছে? সেকেন্ড হাউস কি ছিল বল? সেকেন্ড হাউসটা লেট আউট, তাই তো? দেখ শোন, প্রথমেই লিখবো। আচ্ছা, বল না একটু বাড়িটা কোথায় ছিল? কোন শহরে বাড়িগুলো ছিল? কলকাতা। তার মানে কি মিউনিসিপাল ল? গ্রস। লাইক গ্রস মিউনিসিপাল। মনোযোগ সহকারে শুনিস। ভালো অঙ্ক দিয়েছে কিন্তু। এই অঙ্কটা পার্টিকুলার, এই অঙ্কটা এমন কিছু কঠিন না। আমার শুধু গ্রসটাই বলে দেওয়াটা মেইন করে। আমি এই অঙ্কটা দিয়েছি শুধু গ্রস মিউনিসিপাল ভ্যালু বের করার জন্য, আর কিছু না। একটু ওয়ার্কিংস করছি, হ্যাঁ? নিচে ওয়ার্কিংস করছে, হ্যাঁ? ওয়ার্কিংস করবি সুন্দর করে করে। গ্রস মিউনিসিপাল ভ্যালু অফ H2, ঠিক আছে? গ্রস মিউনিসিপাল ভ্যালু অফ H2 ওয়ার্কিংস কর। ট্যাক্সটাকে খুব সিরিয়াস ভাবে পড়বি, বুঝিস তো? ট্যাক্সে প্রচুর নাম্বার কাটা যায়, আবার 75-এ 75 পাওয়া যায়, বুঝতে পারলি তো? 75-এ 75 পাওয়া যায়, আবার নাম্বারও কাটা যায়। ট্যাক্সে সাপ্লিও পায়, আবার 75-এ 75। এরকম বহু স্টুডেন্ট আছে। হ্যাঁ বলছি একটু বাইরে হবে 2 মিনিট লাগবে। আচ্ছা, কি বললাম বুঝতে পারলি তো? ট্যাক্সে সাপ্লিও আসে, আবার ট্যাক্সে খুব ভালো নাম্বারও পাওয়া যায়। খুব ভালো নাম্বার পাওয়া যায় ট্যাক্সে। অনেক স্টুডেন্ট আছে প্রচুর ভালো নাম্বার পায়। পরীক্ষার হলে এতক্ষণ টাইমও লাগে না, অনেক আগেই হল দিয়ে বেরিয়ে যায়। তোমার প্রভিশন ভালো করে জেনে রাখতে হবে। ঠিক আছে? অঙ্ক এমন কিছু কঠিন করে না। অঙ্ক কঠিন কাদের কাছে লাগে? যে প্রভিশন পড়ে যায় তার কাছে অঙ্ক কঠিন লাগবে। প্রভিশন মানে বুঝলি, এইগুলো সব বলছি, এগুলো সব প্রভিশনের কাজ বলছি। ঠিক আছে তো? আচ্ছা দেখ, যেটা বলছিলাম শোন, কি বলেছে কোশ্চেনে পড়। আমরা মানে বাড়ি যদি মেট্রো সিটিতে হয় কোন ভ্যালু লাগে? গ্রস। গ্রস। এক্সাইট হতে হবে না, অ্যান্সার আসতে হবে। ঠিক আছে তো? গ্রস মিউনিসিপাল ভ্যালু। তো দেখ, তোমাকে দেখ কোশ্চেনে কি বলেছে, মিউনিসিপাল ট্যাক্স কত বলে দিয়েছে বল? 40,500 40,500। তো প্রথম বাড়ি বলে দিলে কি হবে? 21,600 প্রথম বাড়ি তো সেলফ অকুপাইড, প্রথম বাড়িতে কি হবে? তো সেকেন্ড বাড়ি বলতে হবে না, 21,600। ঠিক আছে? দেখ আমি লিখে লিখে করছি, দেখ ভালো করে শুনবি কিন্তু, লিখে লিখে করছি। এই দেখ এখানে লিখছি এমটি। এমটি মানে বুঝতে পারলি তো? খালি মিউনিসিপাল ট্যাক্স। ঠিক আছে? এমটি মানে মিউনিসিপাল ট্যাক্স। ঠিক আছে তো? এমটি মানে মিউনিসিপাল ট্যাক্স। আর এখানে লিখবো কি? মিউনিসিপাল ভ্যালু। মিউনিসিপাল ভ্যালু। আচ্ছা আরেকটু কথা, আরেকটু বলি, মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর চার্জ করি? নেট এই তাহলে এখানে লিখলাম এনএমপি, বেটার হবে এনএমপি। এনভি না এনভি ঠিক আছে? আস্তে একটু শোন। মিউনিসিপাল ট্যাক্স কত বলেছে অঙ্কে? মিউনিসিপাল ট্যাক্স কত বলেছে? কত পার্সেন্টেজ বলেছিল দেখতো? 15%। তাহলে ট্যাক্স 15 হবে, ভ্যালু যদি 100 হয়। ট্যাক্স 15 হবে, ভ্যালু যদি 100 হয়। ট্যাক্স বলে দিয়েছে কত অঙ্কে? 21,600। তাহলে 21,600 ট্যাক্স হবেই। তাহলে ভ্যালু কত হবে? 100/15 ইন্টু 21,600। ট্যাক্স 15 এই 100 আছে 75% 85%। বুঝলাম। 1,44,000 বুঝিয়ে দিচ্ছি। কারো যদি বুঝতে অসুবিধা হয়, তোর বুঝতে অসুবিধা হয়েছে বলবি তো, বলতে হবে তো বুঝতে অসুবিধা হলে। এখানে কোশ্চেনে কি বলেছে? প্রতিটা অঙ্কে তোকে মিউনিসিপাল ভ্যালু বলে দিত, তার উপর তুই ট্যাক্স বের করতি, তাই তো? আজকে তোকে ট্যাক্স দিয়ে দিয়েছে, বলছে তুমি ভ্যালু বের করো। সিম্পল ছোটবেলায় বাচ্চাদের মানে বাচ্চাদের যেমন পড়া সেরকমই দিয়েছে, ঐকিক নিয়ম আর কি। মিউনিসিপাল ট্যাক্স বলেছে 15%। 15% কি রিপ্রেজেন্ট করে? 100 টাকা ভ্যালু হলে 15 টাকা ট্যাক্স। তাহলে বলতে পারি না 15 টাকা ট্যাক্স, 15 টাকা ট্যাক্স হলে 100 টাকা ভ্যালু। তাহলে 1 টাকা ট্যাক্স হলে ভ্যালু কত হবে? 100/15। ট্যাক্স কত বলেছে? 21,600। তাহলে 21,600 ইন্টু 100/15, এটা করে ভ্যালু বেরোলো। তাহলে কোন ভ্যালু? কারণ মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর চার্জ করি? নেটের উপর। এটা নেট বেরোলো। তাহলে গ্রস তো করতেই পারবি, 10/9 করে দিবি। সত্যি বলছি, এই অঙ্কটা করানো আমার মেন উদ্দেশ্য ছিল শুধু এইটা বলার জন্য, এই অঙ্কের মধ্যে এমন কিছু ছিল, সবকিছু করানো।
10/10 এটা হ্যাঁ 10/10 তাহলে চলে আয় কি লাগবে তুই বুঝতে পারছিস এই তুই বুঝতে পারছিস তো ঠুকেছিস এটা পুরো ঠুকেছিস তো ভালো ছিল আচ্ছা আচ্ছা 1,00,000 চলে একটু আসছে 1,44,000 ঠিক আছে তো তাহলে কি লিখবি এখানে লিখবি 1,44,000 ইন্টু 10/9 কত হয়েছিল রে 1,60,000 1,60,000 ঠিক আছে 1,60,000 বোঝা গেল তা তো এই বোঝা গেল তো এবার লেখ ফেয়ার রেট ফেয়ার রেট এনে স্ট্যান্ডার্ড রেট লেখ এনে 1,60,000 1,00,000 সেকেন্ড কলামে লিখে দে স্টেপ স্টেপ 1 1 রিজনেবল এই আস্তে আস্তে রিজনেবল এক্সপেক্টেড রেট ঠিক আছে তো স্টেপ 2 দিয়ে লেখ অ্যানুয়াল রেট স্টেপ 2 দিয়ে লেখ অ্যানুয়াল রেট কত করে বলে দিয়েছে এখানে প্রতি মাসে ভাড়া কত করে বলেছিল 7,000 টাকা করে তাহলে লিখি এখানে 7,000 ইন্টু 12 ইন্টু 2 কত বেরিয়েছিল রে স্যার 2 দুটো ফ্ল্যাট তো দুটো ফ্ল্যাট বলেছিল না সেকেন্ড হাউসে কত হয়েছিল বলতো 1,68,000 1,68,000 আচ্ছা এই দুটোর মধ্যে বড় কোনটা 1,68,000 বাট লেট আউট তাই তো যেটা হবে লিখবো স্টেপ 3 কি লিখবো হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2 ভ্যাকেন্সি দিয়েছিল যা সব করবো সব করতে চাপ নিচ্ছিস কেন তুই আচ্ছা হলো এবার এর থেকে মাইনাস করবো লেস দিয়ে লিখবো লস ডিউ টু ভ্যাকেন্সি এখানে এই কোশ্চেনে ভ্যাকেন্সি কত বলে দিয়েছিল দেখ তো কোশ্চেনে 1 month 1 মাস ভ্যাকেন্ট ছিল তাই তো 1 মাস ভ্যাকেন্ট ছিল তাহলে 1 মাস যদি ভ্যাকেন্ট হয় আর কটা বাড়ি এরকম কিছু বলেছিল একটা 1 flat একটা বাড়ি তাই তো তাহলে লেখ 7,000 বলতে তাহলে এখানে 11/12 হলো না এখানে মান্থলি বলে দিয়েছে এখানে আগেরটা তো টোটালটা বলেছিল টাকা বলেছিল আর এখানে তো মাসে বলে দিয়েছে এটা কত সোজা না মাসে মাসে বলেছে মাসে প্রতি মাসে পাস হলে আমরা ইয়ে করতে হবে বোঝ ব্যাপারটা এটা তো সোজা হয়ে গেল না মান্থলি বলে দিয়েছে আরেকটা রিসিভ করেছি আই ডোন্ট ঠিক আছে 7,000 হয়ে গেল 1,61,000 ছেলে হচ্ছে ছেলে পড়াশোনা করছে 1,61,000 ঠিক আছে তো এই যে 1,61,000 হয়ে গেল তাই তো 1,61,000 হয়ে গেল এটা কি হলো গ্যাপ গ্যাপ মিলে গেছে গ্যাপ তারপর লেখ মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার লিখে দে মিউনিসিপাল ট্যাক্স অলরেডি বলে দিয়েছে কোশ্চেনে বলে দিয়েছিল না কত টাকা বলেছিল 21,600 না ওটাই লেখ কত মাইনাস করে এইটা কেমন করেছিলাম 1,39,400 আচ্ছা হ্যাঁ বল এখানে এরকম কেমন করেছিলাম ওটা করবো তো এখনো করিনি ওটা তো ইন্টারন্যাশনাল লোন করবো আচ্ছা আবার করতে হবে ইন্টারফোন লোন করতে গেলে করতেই হয় হ্যাঁ। আচ্ছা মিউনিসিপাল ট্যাক্স বাদ দিলে কি হবে ন্যাভ হয়তো তোর কলেজ যখন করাবে এগুলো এইভাবে করাবে না ও তো 2 লাইনে করে ছেড়ে দেবে ঠিক আছে তো বিশাল শর্ট ঠিক আছে তো হলো তো 1,39,400 হয়ে গেল 1,39,400 হয়ে গেল এবার দেখ মাইনাস করবো কি ডিডাকশন আন্ডার সেকশন 24 প্রথমে কি লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন কত হবে 1,39,400 উপর 30% কত হচ্ছে 41,820 41,820 হ্যাঁ আর কি লিখবো ইন্টারেস্ট অন লোন এটা তো বের করবো হ্যাঁ এই দেখ হয়ে গেছে ইন্টারেস্ট অন লোন করা এই দেখ ইন্টারেস্ট অন লোন কত বলেছিল লোনটা নেওয়া হয়েছিল কত তারিখে বলতো সেকেন্ড লোনটা কবে নেওয়া হয়েছিল 1/3/19 তাই তো সেকেন্ড লোন নেওয়া হয়েছিল 1/3/19 বাড়িটা কবে কমপ্লিট হয়েছিল 30/10/19 লাইন বলছিলাম মনে হয়
সব বলে দেবো 30/10/19-এ এটা নিলাম। বাড়িটা কবে কমপ্লিট হয়েছিল 30/10/19-এ, ঠিক আছে তো? ঠিক আছে তো? 30/10/19-এ বাড়িটা কমপ্লিট হয়েছিল। এইবার যেই বছর যেই প্রিভিয়াস ইয়ার বাড়ি কমপ্লিট হবে ঠিক তার আগে 31 মার্চ কত হবে? 31/3/19। ভালো করে বুঝবি কিন্তু এই জায়গাটা বোঝার আছে, কিন্তু এই জায়গাটা বোঝার আছে, এই জায়গাটা বোঝার আছে কিন্তু। অঙ্কটা এই জন্য তুলেছি। আমি লোনটা নিয়েছিলাম 1/3/19-এ আর বাড়িটা কমপ্লিট হয়েছে কবে? 30/10/19-এ। হ্যাঁ যেই পিরিয়ডে বাড়িটা কমপ্লিট হবে, যেই প্রিভিয়াস ইয়ারে ঠিক তার আগে 31 মার্চ মানে 31/3/19। হ্যাঁ। তাহলে 1/3/19 থেকে 31/3/19 ক মাস হচ্ছে? 1 মাস। 1 মাস। তাহলে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড কত হলো? এখানে 1 মাস হলো। ঠিক আছে তো? 1 মাস হলো। এবার দেখ তাহলে ওই সাজাতে হবে, কি লিখবি এখানে? প্রিভিয়াস ইয়ার এখানে লিখবো প্রি, এখানে লিখবো পোস্ট, এখানে লিখবো টোটাল। ঠিক আছে তো? হুম কোন প্রিভিয়াস ইয়ারে বাড়ি কমপ্লিট হয়েছে? 19-20-তে। হুম। এখানে লিখবো 19-20। তারপর 5 বছর পর 5 বছর হবে। 19-20, 20-21, 21-22, 22-23 আর 23-24। ঠিক আছে? তাহলে আমি লোনটা যদি কত টাকা লোন নেওয়া হয়েছিল বলতো? লোনটা 8 লাখ টাকা ইন্টু কত পার্সেন্ট? 12% ইন্টু 1/12 হবে। এটা তো বুঝতে পেরেছিস? তাহলে 8 লাখের 1% 8,000 টাকা হয়, তাই তো? তাহলে প্রতিটা প্রিভিয়াস ইয়ারে 8,000 টাকা করে হবে। হুম। না কেন 8,000 টাকা করে হবে? একটু ভুল হলো। 8,000 টাকা ডিভাইড বাই 5 হবে। ডিভাইড বাই 5 হবে। কারণ ফার্স্ট ইনস্টলমেন্ট। এটা একটু গন্ডগোল হয়েছিল। 1,600 টাকা করে। ঠিক ঠিক 1,600 ঠিক আছে তো? হয়ে গেল। এইবার পোস্ট পিরিয়ড ইন্টারেস্ট লোন কি কোনো শোধ হয়েছে? না। শোধ হয়েছে না, তাহলে বাকি ছিল। তাহলে 8 লাখের 12% কত হয়? 9,600 টাকা। হ্যাঁ। তাহলে আমাদের দরকার কোন বছর? পোস্ট মানে 23-24-এ দরকার 9,600 টাকা। তাহলে 1,600 আর 9,600 যোগ কর, দেখ কত হচ্ছে? 96,000 টাকা হচ্ছে না? 96,000 আসছে স্যার। 96,000 টাকা হচ্ছে না? 8 লাখ 12%। না হচ্ছে ও 8 লাখের 12% 96,000 টাকা হয়। এখানে দেখিয়ে দিই। এখানে দেখিয়ে দিই পোস্ট পিরিয়ড ইন্টারেস্ট। ঠিক আছে? 8 লাখের 12% 96,000 টাকা। তাহলে 96 সবকটা 96 বসিয়ে দিই। 96 প্লাস 70 97,600। এটাই হবে অ্যান্সার। তা আমার দরকার কোন বছর? আমার দরকার 23-24। 23-24 কত ছিল? 97,600। হ্যাঁ ব্যাস ওটা ওখানে বসিয়ে দিই। না অঙ্ক করা আস্তে 97,600। ঠিক আছে তো? 41,820 প্লাস 97,600 কত হচ্ছে? 1,39,420 মাইনাস 20 টাকা। শেষ কর অঙ্ক। এই তো 400 থেকে 420 মাইনাস করবে। মাইনাস 79,000 আর মাইনাস 20 মানে অ্যান্সার কত হবে? মাইনাস 79,020। এইটার মানে কি? কোনটা? হি পেইড ইন্টারেস্ট বলেছি সব বলেছি। হলো তো? যেটা বেরোলো এর অ্যান্সারটা কি লিখবি বল? লস ফ্রম হাউস প্রপার্টি 79,020। ও একটা কোশ্চেন জানতে চেয়েছে, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। বলছে হি পেড ইন্টারেস্ট রেগুলারলি বাট লোন রিমেন আনপেড। মানে বলতে চেয়েছে যে তুই ইন্টারেস্টটা টাইম টু টাইম পেমেন্ট করে যাচ্ছিস। আজকে তুই কারো থেকে লোন নিলে তোকে তো ইন্টারেস্ট দিয়েই যেতে হবে, তাই? কিন্তু তুই প্রিন্সিপাল অ্যামাউন্টটা শোধ করিসনি, এটা বলতে চেয়েছে। এর কোনো মানে হলো না। যদি প্রিন্সিপাল শোধ হতো যে প্রথম দিন করলাম রিফান্ড বলেই তো, তখন তো একটা চেঞ্জ হতো। হ্যাঁ। ঠিক আছে? এরকম কিছু বলেনি, বলবেও না সাধারণত। যোগ করলে বেকার কি